নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ সরকার। তোমরা দেখছো ইউথ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। সামনে তোমাদের এক্সাম, হাতে মাত্র 2-3 দিন বাকি রয়েছে। আজকে এই মুহূর্তে তোমাদের আমি সাজেশনটা দিচ্ছি, এই সাজেশনটি তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে পরীক্ষায় যেতে পারো তাহলে উপকার কিন্তু অবশ্যই পাবে। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু মাধ্যমিকে গল্প রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, কোনি রয়েছে, তারপরে সংলাপ এবং প্রতিবেদন রয়েছে, ব্যাকরণের অংশ রয়েছে এবং রচনা রয়েছে। তো কোন কোন জায়গা থেকে এবার তোমাদের প্রশ্ন করতে হবে, কোন কোন গল্প থেকে বা কবিতা থেকে এবছর 3 এবং 5 নম্বরের প্রশ্ন আসবেই, প্রবন্ধ দুটোর ভিতর থেকে কোনটা করলে ভালো হবে, কোনি থেকে কোন কোন অংশগুলোকে ভালো করে পড়বো, সিরাজউদ্দৌলা থেকে কোন পাঠ থেকে পড়বো, রচনা কোনগুলোকে পড়তে হবে, ব্যাকরণের কোন অংশগুলোকে দেখবো, সম্পূর্ণটাই কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে। প্রশ্ন সংখ্যা আমি একটু বেশি লিখেছি, কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখে গেলে পরীক্ষা হতে কিন্তু উপকার অবশ্যই হবে। একটা কথা মাথায় রাখবে, মাধ্যমিকের যে কোনো গল্প কবিতাই হোক না কেন, যেটাই হোক, তোমাদের কিন্তু অবশ্যই উৎস, বিষয় সংক্ষেপে এবং নামকরণ, এই তিনটা জিনিসকে তুমি যদি তোমার মাথায় নিয়ে নিতে পারো, একটা গোটা গল্পের যদি তুমি বিষয় সংক্ষেপে তুমি জানতে পারো, তার উৎসটা তুমি যদি জানতে পারো, তাহলে সেই গল্প থেকে আসা যে প্রশ্নই আসুক না কেন, যে লাইন তুলেই আসুক না কেন, তোমরা কিন্তু নিজের মতন করে প্রশ্ন কমন না আসলেও লিখে আসতে পারবে। এই জন্যই আজকে কিন্তু আমি সাজেশনে প্রশ্ন সংখ্যা কিছুটা বেশি লিখেছি, যাতে কি যে প্রশ্নই আসুক না কেন তোমরা যেন ঘুরিয়ে ফিরিয়ে লিখে আসতে পারো, প্রশ্ন যেন না ছাড়া। বুঝতে পেরেছো? তো সেই অনুযায়ী আজকে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটা তুলে ধরবো। প্রথমে বলে দেবো যে কোন কোন অংশগুলোকে তোমরা বেশি গুরুত্ব দিবে, কোনগুলোকে একটু কম গুরুত্ব দিবে, কোন কোন প্রশ্নগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট রয়েছে, তার পাশে স্টার মার্ক করা রয়েছে, 3 বা 5 কোন প্রশ্নগুলো কিভাবে লিখলে ভালো হবে, কোন রচনাটাকে গুরুত্ব দিতে হবে, সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ অবধি দেখো, উপকার অবশ্যই হবে। বেশি কথা বলবো না, ইতিমধ্যে তোমাদের ইতিহাস এবং ভূগোলের কিন্তু সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি, আজকে বাংলা সাজেশন প্রোভাইড করছি। এই সাজেশন দেখে গেলে উপকার তোমরা পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করবার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি 2024 বাংলা বিষয়ের কোন কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের গল্প থেকে 3 এবং 5 মার্কসের প্রশ্ন হয়, তো এবছর কিন্তু তোমাদের জন্য পথের দাবি গল্পটি কিন্তু 3 এবং 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি জ্ঞানচক্ষু ও নদীর বিদ্রোহ 3 নম্বরের জন্য এবং বহুরূপী এবং অদলবদল 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ জ্ঞানচক্ষু এবং নদীর বিদ্রোহ থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বার কোনো দরকার নেই, বহুরূপী এবং অদলবদল থেকে 3 নম্বরের প্রশ্ন পড়বার অত দরকার নেই। ওকে, কবিতা থেকে তোমরা অশোকী একজন, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে 3 এবং 5 মার্কসের জন্য। এছাড়াও তোমরা চাইলে আয় আরও বেঁধে বেঁধে থাকি ও আফ্রিকা থেকে 3 এবং 5-এর প্রশ্ন দেখে যেতে পারো। তাছাড়া অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই জায়গা থেকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, তবে তোমরা চাইলে প্রশ্ন কিন্তু দেখে যেতে পারো। প্রবন্ধ তোমাদের 2টি রয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং হারিয়ে যাওয়া কালিকলম, দুটো থেকে একটি একটি করে প্রশ্ন আসবে, তোমাদের পছন্দ মতো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো আমার মনে হয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করলেই তোমাদের ভালো হবে। নাটক সিরাজউদ্দৌলা, এখানে তোমার কিন্তু প্রথম এবং শেষ অংশ থেকে একটি করে প্রশ্ন আসে। সহায়ক পাঠ কোনি, কোনি কিন্তু তুমি খুব তাড়াতাড়ি সারা বছর না পড়লে কিন্তু তাড়াতাড়ি তুমি ভাবছো যে আমি কয়েকটা প্রশ্ন পড়ে যাই কমন পেয়ে যাবো, তা কিন্তু হবে না। কোনি কিন্তু সাজেশন করে পড়বার জিনিস নয়। তোমরা চাইলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি সিনেমা আছে, সিনেমাটি দেখে নিতে পারো। এর পাশাপাশি 1, 2, 3 পরিচ্ছদটাকে ভালো করে পড়তে পারো এবং কোনির যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো ভালো করে দেখতে পারো। আমি সমস্ত প্রশ্ন দিয়ে দিয়েছি। ব্যাকরণ, বঙ্গানুবাদ, ব্যাকরণে তোমাদের 4টা পার্ট আছে, কারক, সমাস, বাক্য এবং বাচ্য, এর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। তবে ব্যাকরণটা কিন্তু প্র্যাকটিসের বিষয়, বঙ্গানুবাদও প্র্যাকটিসের বিষয়। তো বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমরা অবশ্যই বিগত 10 বছরের প্র্যাকটিস সেট এবং টেস্ট পেপার কিন্তু সলভ করবে। প্রতিবেদন এবং সংলাপের থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ কী কী আছে সেটা আমি কিন্তু ভিডিওতে বলেছি। প্রবন্ধ রচনা 400 শব্দে লিখতে হবে, সেক্ষেত্রে এবছরের জন্য 2টি প্রবন্ধ রচনা খুব বেশি গুরুত্বপূর্ণ। বিজ্ঞান বিষয়ক, যেটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ বা বিজ্ঞানের জয়যাত্রা, এটা গুরুত্বপূর্ণ রয়েছে, এবং বাংলার উৎসব, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার মূল ভিডিওতে প্রবেশ করো এবং দেখে নাও কোন কোন অংশ থেকে কী কী প্রশ্ন আমি রেখেছি 3 এবং 5 মার্কসের জন্য। যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তার পাশে আমি স্টার মার্ক করে দিয়েছি। প্রশ্ন সংখ্যা কিন্তু বেশি রয়েছে, তবে এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা কিন্তু উপকার অবশ্যই পাবে। আর একটা কথা বলছি, তোমরা যে কোনো গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক যাই পড়ো না কেন, তার উৎস, সারসংক্ষেপ এবং নামকরণটাকে নিজের মাইন্ডে যদি রাখতে পারো, তো প্রশ্ন যেমনই আসুক তোমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লিখে আসতে পারবে, প্রশ্ন কিন্তু তোমাদের ছাড়া হবে না।
হ্যাঁ, সব প্রশ্নের উত্তর করে আসবে এবং ভালো মতো করে একটুখানি দেখে গেলে যে প্রশ্নগুলো আমি দিয়েছি তা থেকে কিন্তু কমন পেয়ে যাবে। প্রশ্ন সংখ্যা কিন্তু একটু বেশি আছে। ওকে, তোমরা আবার বলো না স্যার পরীক্ষার প্রাক মুহূর্তে এতগুলো প্রশ্ন। দেখো আমি কিন্তু প্রথমেই বলে দিলাম কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। এবার তোমরা মূল সাজেশনে ঢুকে সেই সমস্ত অংশগুলো থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, যেগুলোতে স্টার মার্ক করা আছে, সেগুলো ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাও। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, এটাই আমার কাম্য। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে গল্প থেকে পথের দাবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গল্প থেকে তোমাদের 5 এবং 3 নম্বর মানের প্রশ্ন কিন্তু এবছর আসার সম্ভাবনা চরম থেকে চরমতম। ওকে, তো এবার আমি পথের দাবি থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। সবার আগে বলে নিই, তোমরা যখন কোনো গল্প কবিতা পড়বে তখন তার বিষয়বস্তু, নামকরণ এবং উৎস খুব ভালো মতো করে জেনে রাখবে। তাহলে যে প্রশ্নই আসুক না কেন তোমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবে। এখানে আমি একই প্রশ্ন কিন্তু বারবার রিপিট করেছি, তোমাদের বুঝতে হবে যে আমি কীরকম করে প্রশ্নগুলো দিয়েছি। দেখো, প্রথম প্রশ্নটি কিন্তু এবছর 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লোকটি কাশিতে কাশিতে আসিল, এখানে কোন লোকটির কথা বলা হয়েছে? তার চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। গিরিশ মহাপাত্রের চরিত্র তোমরা দেখে রাখবে। তো এই পার্টগুলো কিন্তু তোমাদের লাইন তুলে তুলে আসতে পারে। 2 নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়? হাজির করা হলে কি দেখা যায়? 3 নম্বর, কেবল আশ্চর্য সেই রোগামুখীর অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী এবং সর্বশেষ 5 নম্বরের প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভুল তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সে বলতে কার কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো এবং পাশাপাশি অপূর্ব চরিত্র তোমরা দেখে রাখবে। এবার এই পার্টের উপর ভিত্তি করেই আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা 3 নম্বরে দিব। প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে কিন্তু উত্তর কিন্তু ঘুরে ফিরে একই এসে দাঁড়াবে। তোমাদের শুধু একটু বুঝে বুঝে নিয়ে পড়ে নিতে হবে। এই পার্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, এবার 3 নম্বর মানের জন্য বুড়ো মানুষের কথাটা শুনো। কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে এ কথা বলেছিল? ইউরোপিয়ান না হওয়ার ফলে কি হয়েছিল? 3 নম্বর, তাছাড়া এত বড় বন্ধুকে এ কথা বলার কারণ কি? অপূর্ব ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে? এবার দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খাইনি, কে কাকে এই কথা বলেছিল? সেখানে দয়ার সাগর কোন বিশেষার্থ বোধিত? পরবর্তী, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই, কার কি মনে হওয়ার কথা বলা হয়েছে? এর মধ্যে তার কোন মানসিকতা প্রকাশিত হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর কিছু অতিরিক্ত প্রশ্ন বলছি, যেগুলো এই প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক করে দেখলে কিন্তু উত্তর নিজেরাই করতে পারবে। দেখো, সে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। বক্তাকে এই কথা বলার কারণ কি? তোর বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? তার শখ যে 16 আনা বজায় আছে তা কীভাবে বোঝা গেল? এটা 3 ব্যাপার যে কোনোভাবেই আসতে পারে। তারপরে, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তাকে তার বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, জানোয়ার বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন? এবং লাস্ট প্রশ্ন, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এই কথা বলেছিলেন? কেন অবিচারের দণ্ড ভোগ তাকে ব্যতীত করেছিল? তো এই প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক করে পড়বে, টেক্সট বুকটাকে ভালো করে পড়বে, লাইন বাই লাইন ভালো করে দেখবে, শব্দার্থ তোমরা দেখবে, তোমরা নিজের ভাষায় লেখার চেষ্টা করবে এবং এই প্রশ্নগুলো তোমরা দেখবে নিজেরাই লিখে আসতে পারবে। নোটস পড়তে হবে তা না, তোমরা নিজেদের ভাষায় নোটগুলো লিখে আসতে পারবে ঠিকঠাক করে পড়ে গেলে এবং লাইনগুলোকে তোমাদের যদি ঠিকঠাক করে জানা থাকে। ওকে, তো এবার গল্প বহুরূপী, এখান থেকে কিন্তু তোমাদের এবার 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এখান থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে? প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে কিভাবে নাটকীয় বৈচিত্র্য আসে? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সে ভয়ানক দুর্লভ জিনিস, সেই ভয়ানক দুর্লভ জিনিসটা কি, তা কে কীভাবে লাভ করেছিলেন? 3 নম্বর প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, বহুরূপী গল্প অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। বা প্রশ্নটা এরকম বলতে পারে, সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোন নতুন মতলব ছটপট করে উঠেছে? সন্ন্যাসীর গল্পটা কি, বক্তাকে মতলবটা বর্ণনা করো। আবার এরকমও লাইন তুলতে পারে, বহুরূপীর জীবন, এর থেকে বেশি কি আশা করা যায়? তিনি কত বড় মাপের শিল্পী সত্তার বহিঃপ্রকাশ করো। বা বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার যে প্রশ্নটা দেওয়া আছে, রাগ নামে কোনো রিপু আমার নেই, রিপু শব্দের অর্থ কি? রাগ নামে কোনো রিপু না থাকার কারণ কি? এটা 3 নম্বরের জন্য দেখে রাখতে পারো, তবে 3 নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নেই।
পরবর্তী প্রশ্ন, আজ তোদের একটা জবর খেলা দেখাবো, এ কথাটি কে কাদের বলেছে, জবর খেলাটি বর্ণনা করো। এতগুলো প্রশ্ন দিয়েছি, তোমরা বলবে স্যার পরীক্ষার প্রাক মুহূর্তে এতগুলো প্রশ্ন দিলেন। দেখো, তোমরা যদি পাঠ্য বইকে ঠিকঠাক করে পড়ে নিতে পারো, ঘটনাক্রমগুলো ঠিকঠাক করে বুঝে নিতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু তোমরা যে কোনো লাইন থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। এর জন্য গল্পের সারাংশটা, নামকরণটা এবং উৎসটা তোমাদের মাইন্ডে রাখতে হবে। ওকে, তবে এর ভিতর থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ তা কিন্তু আমি দিয়ে দিয়েছি। প্রথম এবং দ্বিতীয় নম্বর প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ভালো মতো করে পড়বে এটা। এইবার গল্প অদল বদল। অদল বদল গল্প অবলম্বনে অমৃত ও ইসাবের বন্ধুত্বের পরিচয় দাও, বা প্রশ্নটা এরকম বলতে পারে, অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের জন্য। পরবর্তী প্রশ্ন, এ খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। কে কোন প্রসঙ্গে কথা বলেছে, খাঁটি কথাটি কি, মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও। বা এরকমও বলতে পারে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কার কথা বলা হয়েছে, খাঁটি জিনিসটা কি তা লেখো। এরপর, অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত তার বাবা মাকে কীভাবে জ্বালিয়েছিল। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, অমৃত ও ইসাবের মধ্যে কী কী মিল অথবা অমিল ছিল। 5 নম্বর, এ আওয়াজ মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কী ছিল। 6 নম্বর এবং শেষ প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তা কে, প্রসঙ্গটির তাৎপর্য লেখো। দেখো বন্ধুরা, স্টার মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। আর এবার 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের বন্ধুদের বলবো, তোমাদের কিন্তু এবছর গদ্যাংশ থেকে 5 নম্বরের জন্য বহুরূপী, পথের দাবি এবং অদল বদল থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা চরম থেকে চরমতম, এবং তার ভিতর থেকে পথের দাবি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত। ওকে, তো সেভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নকে রেডি করবে, এবং না পারলেও চোখের দেখা দেখে যাবে, তার আগে পিছিয়ে লাইনগুলো কী আছে একটু বোঝার চেষ্টা করবে। বিষয় সংক্ষেপ জানা থাকলে তোমরা কিন্তু অটোমেটিক্যালি প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে নিজের মতন করে। ওকে, এরপর নদীর বিদ্রোহ গল্প থেকে তোমাদের কিন্তু এবছর 3 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই 3 নম্বর মানে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তা আমি তোমাদের বলছি। প্রথম প্রশ্ন, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল। নদের চাঁদের পেশা কি, সে কি কৈফিয়ত দিয়েছিল। পরবর্তী, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য, কেন। তারপরে, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি। বোধহয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই, কোন প্রশ্নের জবাব দেবার জন্য, কি হয়েছিল। নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদের চাঁদ বা নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি। তারপরে, কিন্তু পারিবে কি, কি পারা নিয়ে এই সংশয়, এই সংশয়ের কারণ কি। এই প্রশ্নগুলো তোমাদের নদীর বিদ্রোহ থেকে রেডি করতে হবে। এইবার আমাদের গল্প জ্ঞানচক্ষু। তবে সম্ভবত এখান থেকে কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন হওয়ার সম্ভাবনা এবছর কিন্তু প্রবল পরিমাণে রয়েছে। তো এখান থেকে তোমরা কি পড়বে, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলেছিল, বা এরকম বলতে পারে নতুন মিশকে দেখে তপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে গেল। ওকে, তারপর রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির তাৎপর্য কী। তারপরে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল, সেই সন্দেহ কীভাবে দূর হয়েছিল। তবে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপন গভীরভাবে কি সংকল্প করেছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কথাটি কে কখন বলেছিল, অলৌকিক ঘটনাটি কী ছিল। বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল। তারপরে, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুন্দর দিনটি এলো আজ, কোন দিন, তাকে সুখের দিন বলার কারণ কি। আর লাস্ট প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের গৌণ চরিত্রগুলি গল্পে কী ভূমিকা পালন করেছে তা আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখলে এখান থেকে কিন্তু তোমাদের গদ্যাংশ থেকে 3 এবং 5-এর কিন্তু প্রত্যেকটা পার্টি হয়ে যাবে। প্রশ্ন উঠতে পারে, স্যার এতগুলো প্রশ্ন পরীক্ষার প্রাক মুহূর্তে। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু এবছর জ্ঞানচক্ষু, নদীর বিদ্রোহ, পথের দাবি থেকে 3 নম্বরের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 5 নম্বরের ক্ষেত্রে বহুরূপী, পথের দাবি এবং অদল বদল। তোমরা যদি প্রত্যেকটা গল্পের উৎস, বিষয় সংক্ষেপ এবং নামকরণ যদি মাইন্ডে রেখে দাও, যে প্রশ্নই আসুক প্রশ্নের লাইনগুলো তোমাদের ঠিকঠাক করে চেনা থাকলে, কোন জায়গা থেকে বলা হচ্ছে সেটা বোঝা থাকলে, তোমরা কিন্তু নিজের মতন করে উত্তর করে আসতে পারবে। কম প্রশ্ন পড়ে পরীক্ষায় বিপদে পড়াচ্ছে, একটু বেশি প্রশ্ন থেকে গিয়ে পরীক্ষাটা ভালো দিয়ে আসাটা ভালো, এটা আমি মনে করি। ওকে, সেই অনুযায়ী তোমরা যদি পড়ে নাও তাহলে আশা করছি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমরা মাধ্যমিক 2024 বাংলা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকে, এই পাঠ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর খুব একটা নেই। তবে এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো তবুও দেখবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবির এই আহ্বানের প্রয়োজনীয়তা কবিতা অবলম্বনে লেখো, বা কবি কাদের বেঁধে থাকার কথা বলেছেন। তারপরে, এই মুহূর্তে মরে যাব নাকি, কাদের, কেন এই আশঙ্কা। তারপর, আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি। আর কবিতার বিষয়বস্তুটাকে ভালো করে দেখলে যে প্রশ্ন আসুক তোমরা কিন্তু পারবে। ওকে, তো এই প্রশ্নটা কিন্তু ভালো করে তোমরা রেডি করবে এই কবিতা থেকে। এইবার তোমাদের 2024 মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ কবিতা সিন্ধু তীরে। এখান থেকে তোমরা 3 এবং 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলোকে রেডি করবে সেটা হচ্ছে, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কিভাবে চেতনা লাভ করেছিল বা তারা কেন অচেতন ছিলেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপরে, বিথি মোড়ে না করো নৈরাশ, কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কি। তারপরে, কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কীরূপ ছিল। তারপরে, শ্রীযুত
শ্রীযত মাগুনগুনিকে তার কোন প্রসঙ্গ কবি এখানে উল্লেখ করেছেন? তারপর বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যে সিন্ধু তীরে কাব্যাংশ অনুসরণে সমুদ্রকন্যা পদ্মার চরিত্রের বর্ণনা দাও। তো তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে, সে কোথায় থাকে, সে স্থানের পরিবেশের বর্ণনা দাও। আর বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ কী, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায়, কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল। তো এই প্রশ্নগুলো সিন্ধু তীরে থেকে তোমাদের ভালো করে পড়তে হবে। আমি একটা কথা কবিতার ক্ষেত্রে বলে দিচ্ছি, বারবার করে কবিতাটিকে পড়বে, শব্দার্থটাকে দেখবে, উৎস, নামকরণ এবং বিষয় সংক্ষেপটা কী আছে সেটা বুঝবার চেষ্টা করবে। তাহলে যে লাইনগুলো তোমরা পড়ছো সেই লাইন থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু নিজের মতন করে পরীক্ষায় উত্তর করে আসতে পারবে। এবং যে প্রশ্নগুলোতে স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে। তো বন্ধুরা, এর পরবর্তী কবিতা অস্থির বিরুদ্ধে গান। যদিও 2024 সালে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসার কোনো রকম সম্ভাবনা নেই, তবে 3 নম্বরের প্রশ্ন আসলেও আসতে পারে। সেক্ষেত্রে আমি কয়েকটি 3 নম্বর তোমাদের বলে দিচ্ছি। গান দাঁড়ালো ঋষি বালক, গানের সঙ্গে ঋষি বালকের উপমাটি ব্যাখ্যা করো। গানের বর্ণ আজ পড়েছি গায়ে, হাত নাড়িয়ে বুলেট তারাই, তাৎপর্য ব্যাখ্যা করো। মাথায় গোজা ময়ূর পালক, কার মাথায় ময়ূর পালক গোজা, ময়ূর পালক কিসের প্রতীক? তবে গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, উক্তিটি কার, তিনি গানটি কিভাবে গ্রহণ করেছিলেন? আর আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, এই কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? তো এই প্রশ্নগুলো তোমরা অস্থির বিরুদ্ধে গান থেকে দেখে যেতে পারো। তো বন্ধুরা, অসুখী একজন কবিতার প্রথম যে প্রশ্নটা আছে একটুখানি টাইপিং মিস্টেক আছে, তো তোমরা বুঝে না, আমি বলছি। শিশুরা খুন হলো বা সেই মেয়েটির মৃত্যু হলো না বা সেই মেয়েটি আমার অপেক্ষা, এরকম লাইন তুলে বলতে পারে যে শিশুরা কেন খুন হলো, কোন মেয়েটির কথা বলা হয়েছে, সে অপেক্ষা করে কেন, বা মেয়েটি কোন অবস্থায় রয়ে গেল কবিতা অবলম্বনে আলোচনা করো, বা মেয়েটির অপেক্ষার তাৎপর্য লেখো, কোন মেয়েটির কেন মৃত্যু হলো না, এরকম টাইপের প্রশ্নটা হবে। হ্যাঁ, তো এটা 3 বা 5-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরেই রয়েছে যে প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কী হয়েছিল, বা অসুখী একজন কবিতায় যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এরকম মতো সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে আগুন ধরার কারণ কী, এর ফল কী হয়েছিল, সবই ওই যুদ্ধের যে ঘটনাক্রম রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। তারপরে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কী কী চূর্ণ হয়ে গেল, এই চূর্ণ হয়ে যাওয়া কিসের ইঙ্গিত বহন করে। হ্যাঁ, তারপর 4 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কেন, কি হয়েছিল, বর্ণনা করো। এরপরে আমি তাকে ছেড়ে দিলাম, কবি কাকে ছেড়ে দিলেন, তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন। তো তারা স্বপ্ন দেখাতে পারলো না, কারা এবং কেন তারা স্বপ্ন দেখাতে পারলো না। রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অসুখী একজন কবিতায় অসুখী কে, কেন, তো এই প্রশ্নগুলো তোমাদের এই কবিতা থেকে রেডি করতে হবে। অবশ্যই উৎস, নামকরণ এবং বিষয় সংক্ষেপটা বুঝে রাখবে, তাহলে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। এইবার তোমাদের কবিতা প্রলয় উল্লাস। এই কবিতা থেকে কিন্তু 2024 মাধ্যমিক বাংলা পরীক্ষায় 3 নম্বর এবং 5 নম্বর দুই মানেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলোকে খুব ভালো মতো করে রেডি করবে সেগুলো একবার দেখে নাও। একটা কথা বারবার করেই বলছি, এই কবিতাটা কিন্তু যথেষ্ট কঠিন, তাই কবিতার শব্দার্থ মেন জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আমি এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং তার উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর, কে কাদের উদ্দেশ্যে এই আহ্বান করেছেন? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। বা বলতে পারে তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন। 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসছে সুন্দর। কাল ভয়ঙ্কর বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কবি সুন্দর বলেছেন কেন। 3 নম্বর, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। 5 নম্বর, একটা কথা মাথায় রাখবে, এই কবিতার বিষয়বস্তুটা এবং নামকরণটা উৎস, বিষয়বস্তুকে খুব ভালো মতো বুঝে নিলে এর উত্তর কিন্তু তোমরা ঘুরে ফিরে লিখেই আসতে পারবে। ওটা একগোছে টাইপের, তাই বিষয়বস্তুটা কিন্তু সবসময়ের জন্য যে কোনো গল্প কবিতার কিন্তু ভালো মতো তোমরা রেডি রাখবে। যদি প্রশ্নপত্র বিরূপ হয় তোমরা কিন্তু লিখে আসতে পারবে। পরবর্তী, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। পরবর্তী, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন, অট্টরোলের হট্টগোল কী। পরবর্তী প্রশ্ন, ধ্বংস থেকে ভয় কেন তোর, কবি কাদের এ কথা বলেছেন কেন। সর্বনাশী জ্বালামুখী, কে, কেন। 3 নম্বরের জন্য। হ্যাঁ, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়, উদ্ধৃত অংশটি কোন কবিতার অন্তর্গত, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত অংশটি তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট রয়েছে 5 নম্বরের জন্য। দেখো বন্ধুরা, যে সমস্ত প্রশ্নে স্টার মার্কস করা রয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। এবার তোমরা ট্রিপল স্টার, ডাবল স্টার, 1 স্টার উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা বেশি গুরুত্বপূর্ণ।
ওকে, সেই অনুযায়ী পড়বে। এবার পরবর্তী যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো অতিরিক্ত প্রশ্ন, তোমরা একটু ভালো করে দেখে যাবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরের জটায় শিশু চাঁদের কর, এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। তোমরা আসছে নবীর জীবনহারা অসুন্দরের করতে ছেদন, উদ্ধৃতির তাৎপর্য লেখো। তারপরে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত করেছে। তারপরে মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে। তো এই প্রশ্নগুলো তোমাদের প্রলয় উল্লাস কবিতা থেকে ভালো মতো রেডি করে পরীক্ষার হলে যেতে হবে, তাহলে দেখবে তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারছো যদি এই কবিতা থেকে প্রশ্ন আসে। তবে এবছর কিন্তু এই কবিতা থেকে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম। এবার কবিতা আফ্রিকা থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা যেগুলো দেখবে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো মানবীকে, কেন সে মানহারা, কাকে কেন কার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভ ধ্বনি কি, দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো। তারপর ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছিল বা তৎকালীন পরিস্থিতি ব্যাখ্যা করো, এই পার্টটি। তারপরে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই, সমুদ্র পাড়ে বলতে কি বোঝানো হয়েছে, সেই মুহূর্তে সেখানে কি হয়েছিল। তারপর 5 নম্বর প্রশ্ন, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ, স্রষ্টাকে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন। তো এই প্রশ্নগুলো তোমাদের আফ্রিকা থেকে পড়তে হবে। এবার কবিতা অভিষেক, এবছর এই কবিতা থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তবুও যারা দেখে যেতে চাইছো তারা যে প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে ইন্দ্রজিৎ চরিত্র 5 মার্কসের দেখে রাখবে, এবং হাধিক মোড়ে কে কী কারণে নিজেকে ধিক্কার জানিয়েছেন। তো রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী, রত্নাকর শব্দের অর্থ কী, এখানে কার সম্বন্ধে কেন কথা বলা হয়েছে, তিনি উত্তরে কি বলেছিলেন। তারপরে বিহন্নলারূপী কিরীটিকে, তার কোন কীর্তির কথা এখানে উল্লেখিত হয়েছে। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে, বক্তার এই শীঘ্রতার কারণ উল্লেখ করো। এটাও 3 মার্কসের মতো করে তোমরা দেখে যাবে। ওকে বন্ধুরা, এবার চলে আসলাম আমরা প্রবন্ধতে। তোমাদের মাধ্যমিকে 2টি প্রবন্ধ রয়েছে, একটা বাংলা ভাষায় বিজ্ঞান আর একটা হারিয়ে যাওয়া কালিকলম। তোমরা যে কোনো একটি থেকে কিন্তু প্রশ্নের উত্তর করে আসতে পারবে। বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটি প্রশ্ন থাকবে, হারিয়ে যাওয়া কালিকলম থেকেও একটি প্রশ্ন থাকবে। তোমার পছন্দ মতো তুমি একটি প্রশ্নের উত্তর করতে পারবে। এবার তুমি যে কোনো সেক্ষেত্রে একটা সেক্টর চুজ করে নাও, নয় বাংলা ভাষায় বিজ্ঞান করো, নয় হারিয়ে যাওয়া কালিকলম করো। আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এ বছরের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু 3টি টপিক খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বিজ্ঞান চর্চার যে বাধা বা বৈজ্ঞানিক বা বিজ্ঞান সাহিত্য সুপ্রতিষ্ঠিত করতে কী কী পদ্ধতি বা দোষ কাটাতে হবে, আর আলংকারিকদের ত্রিবিধ বিষয়, এই 3টে পার্ট কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমার সেক্ষেত্রে যে কোনো একটা প্রবন্ধকে চয়েস করে নিয়ে প্রথমে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে 3টে পার্টকে খুব ভালো করে পড়বে। আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি উল্লেখ করো। এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কীরূপ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা ভাষা সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে। 3 নাম্বার, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, আলংকারিক বলতে কি বোঝায়, আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার কয়েকটা প্রশ্ন তোমরা জাস্ট চোখের দেখা দেখে রাখতে পারো। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এখানে কোন কথাটি বলা হয়েছে, এই প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো। আর অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয় এর সপক্ষে যুক্তি দাও। আর পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কী। তো এই প্রশ্নগুলো রেডি করে গেলে তোমরা কিন্তু একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে এখান থেকে। ওকে, এইবার তোমাদের পরবর্তী প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ 3টি টপিকস হচ্ছে কালি তৈরির পদ্ধতি, ফাউন্টেন পেন জন্ম নিল কীভাবে, আর রকমারি দোয়াতের প্রসঙ্গটা। হ্যাঁ, তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশে তো স্টার মার্ক করা রয়েছেই। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। 2 নম্বরে, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা ছিল, এখানে দোয়া হয়েছে তো দোয়াত হবে। হ্যাঁ, তারপরে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। তারপরে কলম কি বলা হয়, কলমকেই বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর, প্রসঙ্গ ব্যাখ্যা করো।
তো কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। এখানে কথা বলতে কি বোঝানো হচ্ছে ব্যাখ্যা করো। কালি গুণে বুঝি বা আজ আমরাও তাই কথাটি কার লেখা, কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে বলেছেন, কথাটির তাৎপর্য কী। আর প্রাবন্ধিক শ্রীপান্ত যেভাবে কলমের বিবর্তনের কথা তার প্রবন্ধে উল্লেখ করেছেন তা আলোচনা করো। বা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক বেশ কয়েকটি প্রবাদের ব্যবহার করেছে, প্রবাদ ব্যবহারের প্রাসঙ্গিকতা বিচার করো। তো এই প্রশ্নগুলো তোমাদের এই পাঠ থেকে কিন্তু পড়তে হবে। এইবার তোমাদের নাটক অংশ, সিরাজউদ্দৌলা। এখান থেকে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট পার্টগুলো পড়তে হবে খুব ভালো করে। প্রথমেই কিন্তু নাটকের তিনটা চরিত্র তোমাদের খুব ভালো করে পড়তে হবে, সিরাজউদ্দৌলা, লুৎফা এবং ঘসেটি বেগম। এবং সিরাজ, লুৎফা, ঘসেটি যে কথোপকথন সেই পার্টটি। এবার ঘসেটির চরিত্র বলার সময় কিন্তু অনেক লাইন তুলেও বলতে পারে, যেরকম ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তা কাকে মূর্খ বলে সম্বোধন করেছে, তার এরূপ মন্তব্যের কারণ কী। তারপরে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। এই পার্টগুলো কিন্তু ঘসেটি চরিত্রের সঙ্গে যায়, এই লাইন তুলে কিন্তু বলতে পারে, যে কোনো লাইন তুলেই বলতে পারে। তাই বিষয়বস্তু এবং টেক্সট বুকটা কিন্তু ভালো মতোভাবে খুঁটিয়ে পড়া থাকলে উপকার পাবে। এরপর পরবর্তী প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে, সৌভাগ্য সূর্য অস্তাচলগামী এ কথা বলার কারণ কী। ইম্পর্টেন্ট প্রশ্ন, যাই না আজ কার রক্ত সে চায় পলাশি, রাক্ষসী পলাশি, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন বা উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এরকম করে প্রশ্ন কিন্তু হতে পারে। তারপরে হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেম যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো। তাহলে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। তারপরে আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটি তাৎপর্য বুঝিয়ে দাও। তারপরে আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘটনা ঘটা, বক্তাকে, বক্তার এমন উক্তি কারণ কী। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে আর স্টার মার্কসগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখে যাবে। আশা করছি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন লিখে আসতে পারবে। বন্ধুরা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তোমাদের সহায়ক পাঠ কোনি। এটা কিন্তু কোনো গল্প বা কবিতা বা প্রবন্ধ নয় যে শর্টকাটে হয়ে যাবে, এটা কিন্তু একটা সম্পূর্ণ পুরো উপন্যাস। যারা সারা বছর এই উপন্যাসটা পড়েছ তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে প্রশ্নের উত্তর করা সহজ হবে, কিন্তু যারা সারা বছর এই উপন্যাসটা পড়োনি তাদের জন্য কিন্তু এই পাঠটা যথেষ্টই কষ্টসাধ্য হয়ে যাবে। তবুও এই শেষ মুহূর্তে তোমাদেরকে আমি বলতে পারি, সেক্ষেত্রে তোমরা কোনির একটা মুভি আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের, 1.5 ঘন্টার মতো সময় লাগবে দেখতে, তোমরা সেই মুভিটা কিন্তু দেখতে পারো। তাহলে তোমাদের কিন্তু একটা ভিজুয়ালাইজেশন হয়ে যাবে যে কী কী ঘটনাগুলো রয়েছে। আর কিছু ইম্পর্টেন্ট জায়গার ভিতরে তোমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই পরিচ্ছেদগুলো একটু ভালো করে পড়বে আর চরিত্রগুলোকে ভালো করে পড়বে। তবুও আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো একটু তোমরা যদি ফলো করে যেতে পারো, এখান থেকে 3টে প্রশ্ন কমন তুমি পাবে এটুকু আমি বলতে পারবো না, কিন্তু 2টো প্রশ্ন তুমি এখান থেকে কমন পেয়েই যাবে। লাক ভালো থাকলে 3টেও পেয়ে যেতে পারো। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরিচ্ছেদ ভালো করে পড়বে আর চরিত্রগুলো ভালো করে পড়বে। আর ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর পাশে আমি স্টার মার্ক করে দিয়েছি। তো প্রথমে দেখবে অভাব বা দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির সংগ্রাম আলোচনা করো। ক্ষিতীশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সেই অভিযোগের জবাব ইম্পর্টেন্ট রয়েছে। এটা বুকের মধ্যে পুষে রাখো, বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, ক্ষীরদা কেন এই পুষে রাখার কথা বলেছেন বা কথাটি তাৎপর্য লেখো। তারপরে তোর আসল লজ্জা জলে, তো আসল গর্বও জলে, বক্তা কে কোন প্রসঙ্গে কথা বলেছেন, এ কথা বলার কারণ কী। ওর তার চোখে ভেসে উঠলো সত্যর সংখ্যাটা, কার চোখে ভেসে ওঠে, কেন ভেসে উঠেছিল সত্যর সংখ্যাটা। তারপরে বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটি, কার সম্পর্কে কথা বলা হয়েছে, কেন তার এই অবস্থা। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, কার খাওয়ায় লোভ নেই, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। তারপরে প্রণবেন্দু, লীলাবতী, ক্ষিতীশ সিংহ, কোনির চরিত্র কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদেরকে। তারপরে ক্ষিতীশের একটা হাত তোলা ও চোয়াল শক্ত, ক্ষিতীশের সিংহের এমন আচরণের কারণ কি। সব পারে মানুষ, সব পারে, ফাইট কোনি ফাইট, এই মন্ত্র কোনির জীবনে কীভাবে কাজ করেছিল। তারপরে কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে এ কথা বলেছে, কার সম্পর্কে কথা, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। সাঁতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে কথাটি তাৎপর্য লেখো। প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, প্রজাপতি কীভাবে ডানা মেলতে সক্ষম হচ্ছে। তো এই প্রশ্নগুলো 2-1টা জায়গায় হয়তো স্পেলিং মিস্টেক আছে, টাইপিং করতে ভুল হয়ে গেছে, একটু মিলিয়ে দেখে নিও। এই প্রশ্নগুলো তোমরা একটু রেডি করে যাও পরীক্ষার আগে, তাহলে আশা করছি এখান থেকে কিন্তু তোমরা লিখে আসতে পারবে। কারণ এখান থেকে কোনো ছোটো প্রশ্ন হয় না, বড় প্রশ্ন 2টো লিখতে হবে, 5 নম্বরে, 5 10 নম্বর থাকবে, তাই একটু গুরুত্ব সহকারে এই জায়গাটা দেখে যাবে। দেখো বন্ধুরা, তোমাদের ব্যাকরণে কিন্তু 4টি অংশ রয়েছে, কারক, সমাস, বাক্য এবং বাচ্য। এটা কিন্তু সারা বছর প্র্যাকটিস করার বিষয়।
এবং এই সংজ্ঞাগুলো পড়বার বিষয় আছে। যারা পড়োনি তাদের ক্ষেত্রে তো এখন নতুন করে কিছু বলবার নেই, তবে আমার কাছে যে প্রশ্নগুলো এবছরের জন্য একটু হলেও গুরুত্বপূর্ণ মনে হলো, তো তারই একটা নমুনা আমি এখানে তোমাদেরকে দিচ্ছি। তোমরা এগুলো প্র্যাকটিস করে গেলে এখান থেকে কিছু প্রশ্ন হয়তো তোমরা কমন পেলেও পেতে পারো। তো সেটা হচ্ছে কারকে তোমরা কারক এবং অকারক কাকে বলে, এগুলা কয় প্রকারও কী কী, তারপরে তির্যক বিভক্তি কাকে বলে, বিভক্তির কাজ, নির্দেশক কাকে বলে, বিভক্তি ও অনুসর্গ কাকে বলে, উভয়ের পার্থক্য, সম্বন্ধ পদ বা সম্বোধন পদ কারক নয় কেন, কারকের যে প্রত্যেকটা ভাগ আছে যেমন কর্তৃকারকের প্রযোজককর্তা, নিরপেক্ষকর্তা, সমধাতুজকর্তা, কর্ম বা করণ, এই পাঠগুলো প্র্যাকটিস করতে হবে। সমাসের ক্ষেত্রে সমাস কথার অর্থ কী, কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়, সমাস নির্ণয়, ব্যাসবাক্য নির্ণয় তোমাদের করতে হবে। কোনো সমাসে কোনো পদের প্রাধান্য, তারপরে বহুব্রীহি, দ্বন্দ্ব বা দ্বিগু সমাসের অর্থ, এই জিনিসগুলো তোমাদের সমাজ থেকে দেখতে লাগবে। বাক্য থেকে তোমাদের উদাহরণগুলো, যেমন সরল বাক্যকে যৌগিক বা জটিল বাক্যে পরিণত করতে হবে, এরকম টাইপের। তারপরে বাক্য নির্মাণের প্রধান শর্তগুলো কী, প্রধান 3টা শর্ত রয়েছে, যেমন যোগ্যতাহীন একটা বাক্যের উদাহরণ দাও বা একটা বাক্য দিয়ে তার চিহ্নিতকরণ, এরকম করতে বলবে। আর বাচ্য থেকে তোমরা বাচ্য কাকে বলে, বাচ্য কয় প্রকার ও কী কী, কর্মকর্তী বাচ্য কাকে বলে তার উদাহরণ দাও। কর্মপদ যখন কর্তার মতো বা পানির মতো আচরণ করে তখন তাকে কর্মকর্তী বাচ্য বলা হয়, যেমন ঘণ্টা বাজে, শাক বাজে, এটা কর্মকর্তী বাচ্য। তো এই কয়েকটা জিনিস তোমরা একটু দেখে যেতে পারো অবশ্যই। ওকে, এবার বন্ধুরা তোমাদের বঙ্গানুবাদ এবং নির্মিতি রচনা, সংলাপ এবং প্রতিবেদনের ভিতর থেকে একটা করে আসবে, যে কোনো একটা করতে হবে সংলাপ বা প্রতিবেদনের ভিতর থেকে। আর বঙ্গানুবাদ কিন্তু কোনো রকম সাজেশন হয় না, প্র্যাকটিস করতে হবে। ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট যারা ভালো করতে পারবে তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, আর যারা করনি তারা প্র্যাকটিস করবে অবশ্যই। এবিটি এবং পর্ষদের টেস্ট পেপার এবং বিগত 10 বছরের প্রশ্নপত্র প্র্যাকটিস করলে আশা করা যায় বঙ্গানুবাদ যেমন আসুক তোমরা করে আসতে পারবে। আর নির্মিতি রচনায় সংলাপ এবং প্রতিবেদন আছে, সংলাপ একটা আসবে, প্রতিবেদন একটা আসবে, তোমাদের পছন্দ মতো একটি করতে হবে। তো আমি বলবো সংলাপ পড়াটা বেস্ট হবে। আমি পয়েন্ট করে দিচ্ছি, সংলাপেও করে দিচ্ছি, প্রতিবেদনও করে দিচ্ছি। তোমরা এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে যে সমস্ত আমি টপিকগুলো দিলাম এই টপিকগুলোর উপরে কিন্তু লিখে আসতে পারবে। জাস্ট কয়েকটি বাক্য, যেরকম পয়েন্টে দেওয়া আছে সংলাপের ক্ষেত্রে নামকরণ, সময়কাল, ঘটনা ঘটার প্রারম্ভিক মুহূর্ত, মূল ঘটনা কী আছে, ঘটনার লাভ ক্ষতি গুরুত্ব, প্রধান ব্যক্তিত্ব, বক্তব্য, শেষ মুহূর্তের সিদ্ধান্ত, এই সমস্ত পয়েন্টগুলোকে ইউজ করে তোমরা কিন্তু অবশ্যই 8-10টা বাক্য সংলাপে দিয়ে দিতে পারবে। তো যে সমস্ত ইম্পর্টেন্ট সংলাপগুলো তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে অনলাইন ক্লাস নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তা নিয়ে, পরীক্ষায় পাস ফেল থাকা উচিত কিনা, পথ নিরাপত্তা বিষয়ক, জল সংরক্ষণ ও বিশ্ব উষ্ণায়ন, শরীরচর্চা ও রক্তদানের উপযোগিতা, নিয়মিত মাস্ক পরা বা হাত ধোয়ার প্রয়োজনীয়তা, বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতনতা, র্যাগিং একটি সামাজিক ব্যাধি, র্যাগিং মানটা ভুল আছে এখানটায়। তারপরে প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য এবং ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার। তো এই সমস্ত জিনিসগুলো তোমরা সংলাপ প্র্যাকটিস করতে পারো। সংলাপ প্রতিবেদনে একই জিনিস প্র্যাকটিস করতে হয়, জাস্ট এটা 2 বন্ধুর মধ্যে সংলাপ হয় আর প্রতিবেদনে লিখতে হবে, ওখানে নিজস্ব সংবাদদাতা লিখতে হবে। তো এম করে তৈরি করতে হবে তোমাদেরকে। তো এই জিনিসগুলো দেখে যাবে অবশ্যই। আর নির্মিত রচনা প্রতিবেদন, তোমরা প্রতিবেদনের ক্ষেত্রে যে সমস্ত পয়েন্ট ইউজ করতে পারো, নামকরণ, কী বিষয়ে, কিভাবে, ভালো দিক তার কী আছে, ক্ষতিকারক দিক কী আছে, কী করা উচিত, কিভাবে করা উচিত, এরকম পয়েন্ট তোমরা ইউজ করে প্রতিবেদন লিখতে পারো। পলিথিনের ব্যবহার, এরকম টাইপের। তো এখানে তোমরা প্রতিবেদন তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে পথ দুর্ঘটনা, তার ভিতরে উড়িষ্যায় করমণ্ডল উপকূলে যে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সেটা কিন্তু প্র্যাকটিস করবে। চন্দ্রযান 3-এর সাফল্য, তোমার বিদ্যালয় বা স্কুলে কোনো অনুষ্ঠান বা প্রজাতন্ত্র দিবস পালন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হতে পারে, তোমার স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন হতে পারে, কবি প্রণাম অনুষ্ঠান হতে পারে, এই সমস্ত বিষয়ে প্রতিবেদন রচনা, মানে স্কুলের ইভেন্টগুলোকে নিয়ে। তারপরে বৃক্ষরোপণ সপ্তাহ অনুষ্ঠান, জলাভূমি বুঝিয়ে বহুতল প্রাসাদ নির্মাণ, হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু বা ডেঙ্গুতে মৃত্যু বা করোনায় মৃত্যু, এরকম। দ্রব্যমূল্য বৃদ্ধি, মোবাইলের অতিরিক্ত ব্যবহার, বিপন্ন প্রকৃতি বিষয়ে প্রতিবেদন, বন্যা, খরা, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন বা বিশ্ব উষ্ণায়ন। তো এই সমস্ত বিষয়ের প্রতিবেদনগুলো দেখে রাখবে, তো যেমনই আসুক তোমরা লিখে আসতে পারবে। ওকে, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, এবার তোমাদের প্রবন্ধ রচনা, যেটা তোমাদের 400 শব্দ লিখতে হবে। তো এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা। তো বিজ্ঞান বিষয়ক যে কোনো রচনা আসতে পারে। তো আমি জাস্ট একটা স্যাম্পল দিচ্ছি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ বা বিজ্ঞানের জয়যাত্রা। তো বিজ্ঞান বিষয়ক রচনা কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং আসার জন্য কিন্তু উপজীব্য। আর একটা বাংলার উৎসব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলার উৎসব আর বিজ্ঞান বিষয়ক রচনা খুব গুরুত্বপূর্ণ। বাংলার ঋতু বৈচিত্র্য তোমরা দেখে যেতে পারো, কিন্তু বাংলার উৎসব আর বিজ্ঞান বিষয়ক রচনা বারবার করে বলছি খুব গুরুত্বপূর্ণ। দুটার ভিতর থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতম, দুটাও আসতে পারে, কিন্তু একটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমরা দেখবে পরিবেশ বিষয়ক রচনা আসতে পারে, পরিবেশ দূষণতার প্রতিকার। সুতরাং পরিবেশকে নিয়ে কোনো রচনা। আবার ছাত্র সমাজ বিষয়ক, মানে ছাত্র সমাজকে নিয়ে কোনো রচনা, ছাত্র সমাজের দায়বদ্ধতা, চন্দ্রযান 3, বিশ্ব উষ্ণায়ন, ক্রিকেট বিশ্বকাপ 2023। তো এই কটা রচনা দেখলেই আশা করি পেরে যাবে। তার ভিতরে প্রথম দুটো বাংলার উৎসব আর বিজ্ঞান বিষয়ক রচনা, এই দুটোর ভিতর কিন্তু প্রচণ্ডই গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের সর্বাঙ্গিক বাংলা বিষয়ের গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, কোনি, ব্যাকরণ
বঙ্গানুবাদ, সংলাপ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা, সম্পূর্ণ সর্বাঙ্গিক সাজেশন। তো সাজেশনটি কেমন লাগলো? প্রশ্ন সংখ্যা বেশি দেওয়া আছে, তবু বলবো একটু চোখের দেখা দেখিয়ে যেও, বিষয় সংক্ষেপটা এবং সারসংক্ষেপটা বোঝবার চেষ্টা করো এবং তার উপর ভিত্তি করে তোমরা লিখে আসতে পারবে এবং খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে। তোমাদের সকলের পরীক্ষা খুব 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 ভালো হোক। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।